প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভেক্টর। এটা ক্লাস 12-এ ম্যাথামেটিক্সও রয়েছে তোমাদের। আমরা এই ভেক্টর কোয়ান্টিটি বা ভেক্টর রাশি তা ডিটেলসে পড়ার আগে প্রথমে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ভৌত রাশি। ভৌত রাশি ইংরেজিতে বলা হয় ফিজিক্যাল কোয়ান্টিটিস। ফিজিক্যাল কোয়ান্টিটিস। ভৌত রাশি কাকে বলে? তোমরা ক্লাস 9 এবং তোমাদের বর্তমান পাঠ্যবুকের একদম প্রথম চ্যাপ্টারে পড়েছো ভৌত রাশি সম্পর্কে। তো ভৌত রাশি হচ্ছে যে সমস্ত রাশিকে আমরা পরিমাপ করতে পারি। ইংরেজিতে বলা হয় অল মেজারেবল কোয়ান্টিটিজ আর নোন অ্যাজ ফিজিক্যাল কোয়ান্টিটিস। অর্থাৎ পরিমাপযোগ্য সকল রাশিকেই বলা হয় ভৌত রাশি। যেমন কোনো বস্তুর ভর আমরা পরিমাপ করতে পারি, যেমন ভর একটা ভৌত রাশি। কোনো বস্তুর আমরা দৈর্ঘ্য পরিমাপ করতে পারি, যেমন দৈর্ঘ্য একটা ভৌত রাশি। আমরা কোনো গতিশীল বস্তুর বেগ পরিমাপ করতে পারি, ত্বরণ পরিমাপ করতে পারি, কোনো ঘটনা ঘটার সময় পরিমাপ করতে পারি। তা যে সকল রাশিগুলোকে আমরা পরিমাপ করতে পারি তাই হচ্ছে ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটিস। আবার যদি আমাদেরকে এরকমভাবে জিজ্ঞেস করা হয় যে কে কতটা কেঁদেছে বা কে কতটা হেসেছে বা কোনো ঘটনাতে কে কতটা রেগে গেছে, এই রাগ, আবেগ, অনুভূতি, হাসি, কান্না, মনের অবস্থা, এগুলোকে আমরা পরিমাপ করতে পারি না। সুতরাং এগুলো ভৌত রাশি নয়। এখন এই ভৌত রাশিকে মান ও দিকের ভিত্তিতে দুটো ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় স্কেলার রাশি, স্কেলার রাশি বা স্কেলার কোয়ান্টিটি, এবং আরেকটি হলো ভেক্টর রাশি আর ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর রাশি বা ভেক্টর কোয়ান্টিটি, এটাই আমাদের আজকের আলোচ্য বিষয়। তা আমরা প্রথমে জানবো স্কেলার কোয়ান্টিটি কাকে বলে। স্কেলার কোয়ান্টিটি হচ্ছে যে সকল ভৌত রাশির কেবলমাত্র মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই। অর্থাৎ যে সকল ভৌত রাশির পরিমাপ তার দিক বা ডাইরেকশনের উপর নির্ভর করে না, তাদের বলা হয় স্কেলার রাশি। যেমন কোনো বস্তুর ভর, আমরা যেদিকেই অভিমুখ রেখে ভর পরিমাপ করি না কেন কোনো একটা বস্তুটার ভর সর্বদা একই রকম দেখাবে। সুতরাং the mass of any object doesn't depend on the direction. That's why the mass of any object is always a scalar quantity. Again, time, এটাও একটা স্কেলার কোয়ান্টিটি। আমি পশ্চিম দিকে মুখ করে একবার ঘড়িটা দেখলাম যা বাজে, আমি উত্তর দিকে মুখ করে একবার ঘড়িটা দেখছি, হ্যাঁ আমার কিন্তু একই রকম বাজবে। বা আমি পূর্ব দিকে মুখ করে দেখছি বা আমি দক্ষিণ দিকে মুখ করে দেখছি, আমি যেদিকেই মুখ করে দেখি না কেন ঘড়িটা সর্বদাই সময়টা একই রকম হবে। যে কোনো একটা ঘটনা সেটা ঘটতে কতটা সময় লাগছে সেটা ডাজন্ট ডিপেন্ড অন দ্য ডাইরেকশন। কোন দিকে ঘটনাটা ঘটছে তার উপর নির্ভর করে না। সুতরাং টাইম অলসো এ স্কেলার কোয়ান্টিটিস। এইভাবে যে সকল রাশিদের আমরা পরিমাপ করার ক্ষেত্রে ডাইরেকশনটাকে ইম্পর্টেন্স দেব না বা ডাইরেকশনটা সেখানে ইম্পর্টেন্স নয়
তাদের আমরা বলবো স্কেলার রাশি বা স্কেলার কোয়ান্টিটি। এখন এই স্কেলার রাশিকে আমরা সাধারণত ইংরাজির ক্যাপিটাল লেটার দ্বারা সূচিত করি এবং এদের যোগ বিয়োগ বা গুণ বা ভাগ বিভিন্ন যে ম্যাথামেটিক্যাল অপারেশনগুলো সাধারণ বীজগণিতের নিয়ম অনুযায়ী হবে। তাহলে আমরা স্কেলার রাশি সম্পর্কে কি জানলাম? যে স্কেলার রাশি হচ্ছে দিক বা অভিমুখের উপর নির্ভর করবে না। এক, একে আমরা ইংরাজির ক্যাপিটাল অথবা স্মল লেটার দ্বারা দেবো। যেমন আমরা ডিসপ্লেসমেন্ট, আমরা ডিসপ্লেসমেন্ট মিনস কতটা, সরি ডিসপ্লেসমেন্ট নয়, ডিস্টেন্স ট্রাভার্স বাই এ মুভিং পার্টিকেল, মানে যে কোনো একটা গতিশীল বস্তু কতটা রাস্তা অতিক্রম করেছে, মানে দ্যাট ডাজ নট ডিপেন্ড অন দ্য ডাইরেকশন অফ দ্য অবজেক্ট, সেটা ডাইরেকশনের উপর ডিপেন্ড করে না, সেটাকে আমরা বলি ডিস্টেন্স ট্রাভার্স বাই এ মুভিং অবজেক্ট। সো এটাকে আমরা ডিস্টেন্স বলছি ডি, আমরা ডি দ্বারা সূচিত করতে পারি, ক্যাপিটাল ডি দ্বারা সূচিত করতে পারি বা স্মল ডি দ্বারা সূচিত করতে পারি। টাইমকে আমরা ক্যাপিটাল টি দ্বারা বা স্মল টি দ্বারা সূচিত করতে পারি। মাস, ভর, আমরা ক্যাপিটাল এম দ্বারা বা স্মল এম দ্বারা সূচিত করতে পারি। কৃতকার্য, ওয়ার্ক ডান, আমরা ডাব্লু দিয়ে সূচিত করতে পারি, ক্যাপিটাল ডাব্লু আর স্মল ডাব্লু। এনার্জি, স্কেলার কোয়ান্টিটি, এটাকে আমরা ই দ্বারা সূচিত করতে পারি। এরকমভাবে আমরা যে কোয়ান্টিটিসটাকে রিপ্রেজেন্ট করব তার ইংরাজি নামের প্রথম যে লেটারটা সেটাকে ছোট হাতের বা বড় হাতের নিয়ে আমরা একটা স্কেলার কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করব। আর কোনো একটা স্কেলার একাধিক স্কেলার কোয়ান্টিটিস, তার যোগ বিয়োগ বা গুণ বা ভাগ আমরা বিভিন্ন যে ম্যাথামেটিক্যাল অপারেশনগুলো করে থাকি, সেই ম্যাথামেটিক্যাল অপারেশনগুলো সাধারণ বীজগণিতের নিয়ম অনুযায়ী হয়। আমরা যে ম্যাথামেটিক্সে যে বীজগণিত পড়ে এসেছি, যে অ্যালজেব্রা আমরা পড়ে এসেছি, সেই অ্যালজেব্রাকে ব্যবহার করে আমরা এর যোগ বিয়োগ গুণ ভাগ এই সমস্ত অপারেশনগুলো করতে পারি। এবারে আমরা আসছি ভেক্টর রাশি, আমাদের আজকের আলোচ্য বিষয়। ভেক্টর রাশি আমরা কাকে বলি? ভেক্টর রাশি হচ্ছে যে সকল রাশি মান এবং অভিমুখ দুই আছে তাদের আমরা বলবো ভেক্টর রাশি বা ভেক্টর কোয়ান্টিটি। যেমন ডিসপ্লেসমেন্ট, সরণকে আমরা যদি একটা আক্ষরিক ভাবে বলি সরে যাওয়া, ধরো তোমাদেরকে কোনো মাস্টারমশাই বললেন ক্লাসে এই তুহিন সরে যাও, ফার্স্ট মাথার মধ্যে আমাদের যেটা আসবে কোন দিকে সরব। সুতরাং ডাইরেকশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডিসপ্লেসমেন্ট, কারণ ডাইরেকশনটা ডিসপ্লেসমেন্টের সঙ্গে জড়িত। মানে উইদাউট গিভিং ডাইরেকশন না দিয়ে উই কান্ট রিপ্রেজেন্ট দ্য ডিসপ্লেসমেন্ট অফ এ মুভিং অবজেক্ট। আমরা একটা মুভিং অবজেক্টের ডিসপ্লেসমেন্টকে বোঝাতে পারি না। সুতরাং সরণ বা ডিসপ্লেসমেন্ট এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। সিমিলারলি বেগ একটা ভেক্টর কোয়ান্টিটিস, ত্বরণ একটা ভেক্টর কোয়ান্টিটিস, বল একটা ভেক্টর কোয়ান্টিটিস। There are many examples of vector quantities. এই ভেক্টর কোয়ান্টিটিস আমরা এক্সাম্পল দেখলাম, আমরা ডেফিনেশন জানলাম। একে আমরা রিপ্রেজেন্ট করব কিভাবে? একেও আমরা ইংরেজি ক্যাপিটাল আর স্মল লেটার দ্বারা সূচিত করব। মাথায় দেব একটা অ্যারো। অ্যারো রিপ্রেজেন্ট করছে যে ওটা একটা ভেক্টর। অ্যারোটা ইন্ডিকেট করবে না যে ওটার ডাইরেকশন কি, শুধু এইটুকু বোঝাবে যে ওর একটা ডাইরেকশন আছে, কিন্তু পার্টিকুলার ডাইরেকশন সম্পর্কে এই অ্যারো থেকে আমরা ইনফরমেশন পাবো না। অর্থাৎ অ্যারো দেওয়া আছে মানে যে ওই দিকেই ডাইরেকশন তা না। অ্যারো মিনস এ ইজ, মানে এ মাথায় অ্যারো, এই কথাটা মানে কি না, এ ইজ এ ভেক্টর কোয়ান্টিটিস হ্যাভিং, মানে এ ইজ এ ভেক্টর কোয়ান্টিটিস or a is a physical quantities having a particular direction. তাহলে আমরা যখন এটাকে মেজার করব
ডাইরেকশনটা অ্যাসোসিয়েটেড থাকবে, কিন্তু কোন দিকে ডাইরেকশন সেটা রিপ্রেজেন্ট করছে না, কেবলমাত্র এটা রিপ্রেজেন্ট করছে যে এ একটা ভেক্টর রাশি। তাহলে আমরা ভেক্টর রাশির সংজ্ঞা জানলাম, এক্সাম্পল জানলাম, এবং তাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় জানলাম। আর একটা কথা, আমার ভেক্টর রাশির ক্ষেত্রে আমার বিভিন্ন যে ম্যাথামেটিক্যাল অপারেশনগুলো, যোগ বিয়োগ গুণ বা আদার্স যেটা ম্যাথামেটিক্যাল অপারেশনগুলো আছে, সেগুলো আমরা কখনোই সাধারণ বীজগণিতের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী করতে পারবো না। একটা স্পেশাল ম্যাথামেটিক্স কল্ড ভেক্টর ম্যাথামেটিক্স আর ভেক্টর অ্যালজেব্রা, তাকে ইউজ করে আমরা এর বিভিন্ন যে ম্যাথামেটিক্যাল অপারেশনগুলো আছে, যোগ বিয়োগ গুণ বা আনাদার যে ম্যাথামেটিক্যাল অপারেশনগুলো আছে, সেগুলোকে আমরা সলভ করতে পারবো ইউজিং দ্যাট পার্টিকুলার অ্যালজেব্রা কল্ড ভেক্টর অ্যালজেব্রা। তাহলে ভেক্টর সম্পর্কে আমরা প্রাথমিক ধারণা কি পেলাম, না যে সমস্ত ভৌত রাশির মান এবং অভিমুখ দুই আছে তাদের আমরা বলবো ভেক্টর রাশি। যেমন সরণ একটা ভেক্টর রাশি, বেগ একটা ভেক্টর রাশি, ত্বরণ একটা ভেক্টর রাশি, বল একটা ভেক্টর রাশি। দেয়ার আর মেনি এক্সাম্পলস অফ ভেক্টর কোয়ান্টিটিস। আমরা ভেক্টরকে রিপ্রেজেন্ট করব কিভাবে, আমরা ভেক্টরকে রিপ্রেজেন্ট করব বাই ক্যাপিটাল লেটার্স অর স্মল লেটার্স হ্যাভিং এ অ্যারো ইন অন দ্য হেড অফ দিস লেটার। একটা অ্যারো আমরা ইউজ করব ওই যে ক্যাপিটাল লেটার বা স্মল লেটার যেটা আমরা ইউজ করছি তার মাথায়। আর না ভেক্টরের ক্ষেত্রে বিভিন্ন যে ম্যাথামেটিক্যাল অপারেশনগুলো হয়, যোগ বিয়োগ গুণ বা আদার যে ম্যাথামেটিক্যাল অপারেশনগুলো, সেগুলো বেশ একটা বিশেষ বীজগণিতকে ব্যবহার করব, যাকে বলছি ভেক্টর বীজগণিত। এবারে আমরা ভেক্টর রাশি সম্পর্কিত কতগুলো সংজ্ঞা জানব। ভেক্টর রাশি সম্পর্কিত কতগুলি সংজ্ঞা। প্রথমে আমরা আসব সমান ভেক্টর। সমান ভেক্টর और इक्वल वेक्टर। समान वेक्टर বা ইকুয়াল ভেক্টর, দুটো ভেক্টর এ আর বি যাদের মান সমান এবং ডাইরেকশনও সমান, তখন আমরা এ এবং বি কে বলবো সমান ভেক্টর। এ and b are two different vectors having same magnitudes and same direction, then a and b are called equal vector. দুটো ভেক্টর a আর b যাদের মান সমান, এটা দিলাম মানে হচ্ছে মডিউলাস, মানে ম্যাগনিটিউডটা বের করবে। mod of a vectors, that means magnitude of a vectors, মানে এর ভ্যালুটা বের করবে, ডাইরেকশনটাকে ছেঁটে ফেলে দেবে, ফেলে দিয়ে অনলি দেবে কি না তার মানটা। তার মানে মড অপারেটরের মধ্যে একটা ভেক্টর কোয়ান্টিটিকে ইনপুট করা মানে আউটপুট হিসাবে যেটা আমি পাবো মানে দ্য স্কেলার ভ্যালু অফ দিস ভেক্টর, তার শুধুমাত্র মানটা পাবো, ডাইরেকশনটা আউট হয়ে যাবে। তাহলে সমান ভেক্টর আমরা কাকে বলছি, need two vectors a and b both have same magnitudes and same direction, then a and b are called equal vectors. দুটো ভেক্টর এ আর বি যাদের মান সমান এবং ডাইরেকশনও সমান, তাদেরকে আমরা পরস্পরের সমান ভেক্টর বলবো। ধরো দুটো পার্টিকেল, এ একটা পার্টিকেল আর একটা বি পার্টিকেল, একই সময়ে তারা একই দিকে একই পরিমাণ পথ অতিক্রম করলো, সুতরাং তাদের ক্ষেত্রে যে ভেক্টরগুলো উঠে আসবে, যেমন সরলরৈখিক পথে যদি যায় তাহলে তাদের ক্ষেত্রে সরণটা উভয়ের ক্ষেত্রে সমান হবে, তাহলে তাদের সরণ ভেক্টরটা সমান। আবার যদি বেগ বলি তাহলে বেগ ভেক্টরটাও সমান থাকবে, ত্বরণটাও সমান থাকবে। তাহলে ইন দ্যাট কেস আমরা যে ভেক্টরগুলোকে চুজ করছি, সরণ বা বেগ বা ত্বরণ, এগুলো সব ইকুয়াল হয়ে যাচ্ছে, মানে সেম ডাইরেকশন হতে হবে আর সেম ম্যাগনিটিউডস হতে হবে, তখন আমরা বলবো তাদেরকে সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর। এরপরে আমরা আসবো বিপরীত ভেক্টর। 2 নম্বর বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর
বিপরীত ভেক্টর কাকে বলবো? ইংরেজিতে বলে অপোজিট ভেক্টর। Two vectors A and B both have same magnitudes but have opposite direction. Then A and B are called opposite vectors. Opposite to each other. একজন আরেকজনের বিপরীত। A আর B দুটো ভেক্টরস যাদের মান সমান কিন্তু ডাইরেকশনটা অপোজিট। না একজন যদি নর্থ বরাবর যায় তাহলে আরেকজন যাবে সাউথ বরাবর, কিন্তু তাদের ম্যাগনিটিউডটা হবে সেম, তখন আর একটা ভেক্টরকে আর একটা ভেক্টরে আমরা অপোজিট ভেক্টর বলবো। যেমন আমরা যদি একটা প্লেন মিররের কাছে একটা যদি পেনকে ধরি, একটা যদি আমরা পেন বা যে কোনো একটা পেন্সিলকে যদি আমরা ধরি, তাহলে তার যে ইমেজটা তৈরি হবে সেম ইমেজ হবে, কিন্তু তাদের ডাইরেকশনটা শুধু ঘুরে যাবে। সুতরাং এই অবজেক্ট এবং ইমেজ এরা দুজনের বিপরীত ভেক্টর। অবজেক্টটার এবং ইমেজটার both have same magnitudes, both have same length but have opposite direction. That's why object and image are opposite to each other. একজন আরেকজনের বিপরীত। তার মানে অপোজিট ভেক্টরস হচ্ছে, আমি একটা ভেক্টরের কেবলমাত্র ইমেজ রূপটাকেই বলবো। তাহলে একটা ভেক্টরকে যদি ঘুরিয়ে দিই, তার যদি ইমেজ নিই, তার যদি প্রতিবিম্ব নিই, তাহলে সেই প্রতিবিম্বটাই হবে তার অপোজিট ভেক্টর। এরপরে আমরা আসবো একক ভেক্টর। এরপরে আমরা আসবো একক ভেক্টর। और यूनिट वेक्टर। একক ভেক্টর কাকে বলবো? যে সকল ভেক্টরের মান এক। লেটস সে a be a vector. A is any vector have magnitude one. ये যে কোনো একটা ভেক্টর is an any vector have magnitudes 1 is called ইউনিট ভেক্টর। এ যে কোনো একটা ভেক্টর যার মান 1 তাকে আমরা বলবো ইউনিট ভেক্টর। জেনারেলি ইউনিট ভেক্টরকে আমরা লিখি সাধারণত ক্যাপিটাল লেটার অথবা স্মল লেটার দ্বারা, মাথায় একটা ক্যাপ লাগিয়ে দিই। ক্যাপ মিন মানে ওটার একটা রিপ্রেজেন্টেশন নয়, যা কিছু নয়। আমরা ইন কেস অফ এ ভেক্টর রিপ্রেজেন্ট করি অ্যারো দ্বারা, ইন কেস অফ ইউনিট ভেক্টর সেটাকে মাথায় একটা ক্যাপ দিয়ে জাস্ট রিপ্রেজেন্টটাকে পৃথক করার জন্য, যে ওটা একটা ভেক্টর না ইউনিট ভেক্টর সেটা বোঝানো, মানে কোনো একটা ভেক্টর এ নাকি তার একক ভেক্টর সেটা বোঝানোর জন্য আমরা এইরকম ক্যাপ ব্যবহার করে থাকি। জাস্ট এটা একটা রিপ্রেজেন্টেশন আর কিছু না। এখন ধরো এ যে কোনো একটা ভেক্টর, এ যে কোনো একটা ভেক্টর, যে কোনো একটা ভেক্টর, যে কোনো একটি ভেক্টর এ এর অভিমুখে, এর অভিমুখে অভিমুখে একক ভেক্টর
স্মল এ ক্যাপ হলে স্মল এ ক্যাপ ইকুয়াল টু হয় এ ভেক্টর অর্থাৎ ভেক্টরটা ডিভাইডেড বাই তার মান। তার মানে কোনো একটা ভেক্টর এ সেটাকে আমরা রিপ্রেজেন্ট করব তার মান এবং তার অভিমুখে একক ভেক্টরের গুণফল দ্বারা। তাহলে একক ভেক্টরের ফিজিক্যাল রিপ্রেজেন্টেশনটা কি, মানে ইম্পর্টেন্সটা কি, একক ভেক্টর আমরা কেন বের করছি? একক ভেক্টরটা সঙ্গে আমরা তার মান, কোনো একটা ভেক্টরের মান দিয়ে গুণ করলে তবে পুরো ভেক্টরটা পাবো। তার মানে একক ভেক্টর রিপ্রেজেন্ট দ্য ডাইরেকশন অফ এ ভেক্টর, ইউনিট ভেক্টর রিপ্রেজেন্ট দ্য ডাইরেকশন অফ এ ভেক্টর। একটা ভেক্টরের ইউনিট ভেক্টরটা ভেক্টরটির অভিমুখকে সূচিত করে। এরপরে আমরা আসবো প্যারালাল ভেক্টর বা সমান্তরাল ভেক্টর। আমরা সমান্তরাল সরলরেখা পড়েছি, সেক্ষেত্রে সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে কি দেখেছি? প্যারালাল ভেক্টর সমান্তরাল ভেক্টর। সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে আমরা কি সংজ্ঞা পড়েছি? In case of parallel lines they have no intersection, মানে দুটো সরলরেখা মধ্যে যদি কোনো ইন্টারসেকশন না থাকে, কোনো কাটিং পয়েন্ট না থাকে, তাহলে আমরা সরলরেখাগুলোকে কি বলেছি না? প্যারালাল সরলরেখা বা সমান্তরাল সরলরেখা। In case of parallel vectors, any vectors a and b have different magnitudes or same magnitudes or different magnitudes but have no angle between these two vectors. দুটো ভেক্টর a and b, যে কোনো দুটো ভেক্টর, তাদের মান সমান হতে পারে অথবা অসমান হতে পারে, মানে a বড় হতে পারে, b ছোট হতে পারে, বা b বড় হতে পারে বা a ছোট হতে পারে, অথবা দুটি সমান হতে পারে, কিন্তু এদের মধ্যে কোনো কোণ থাকলে হবে না। এদের মধ্যে যদি কোনো কোণ না থাকে, কোনো কোণ না থাকলে অর্থাৎ ভেক্টর দুটি পরস্পরকে ছেদ না করলে, না থাকলে, অর্থাৎ ভেক্টর দুটির মধ্যে কোনো ছেদ না থাকলে আমরা এ ও বি ভেক্টর দুটিকে পরস্পরের সমান্তরাল ভেক্টর। তো যে কোনো ভেক্টর এ আর বি, তাদের মান যাই হোক না কেন, সমান হোক বা অসমান, কিন্তু তাদের মধ্যে যদি কোনো প্রকার জ্যামিতিক কোণ না থাকে, অর্থাৎ তারা যদি পরস্পরকে ছেদ না করে, তাহলে আমরা এ এবং বি ভেক্টরকে পরস্পরের সমান্তরাল ভেক্টর বলব। এরপরে আমরা আসবো নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর और নাল ভেক্টর কাকে বলবো? যে সকল ভেক্টরের মান শূন্য, অর্থাৎ এ যে কোনো একটা ভেক্টর যার মান শূন্য, তখন এ ভেক্টরকে শূন্য ভেক্টর বলা হবে। শূন্য ভেক্টর
বলা আর any vector A have magnitude 0 is called null vector, zero vector. যেমন কোনো একজন ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে কোনো জায়গায় কোনো একটা গন্তব্যস্থল থেকে ঘুরে আবার বাড়ি ফিরে এলো, ধরো বাজার থেকে ঘুরে আবার বাড়ি ফিরে এলো, তাহলে ওই ব্যক্তির ক্ষেত্রে টোটাল ডিসপ্লেসমেন্ট কত হবে? 0। কারণ আমরা জানি সরণ মানে প্রাথমিক অবস্থান ও অন্তিম অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব। কোনো ব্যক্তি কর্তৃক সরণে বা কোনো বস্তু কর্তৃক সরণ মানে সেক্ষেত্রে যদি প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দু একই জায়গায় হয় তাহলে 0 হবে। তো সেক্ষেত্রে আমার সরণ তো একটা ভেক্টর, তাহলে এক্ষেত্রে সরণের মানটা কি হলো? 0। তাহলে এক্ষেত্রে সরণ ভেক্টরটাকে আমরা বলবো নাল ভেক্টর। তাহলে নাল ভেক্টর মানে ম্যাগনিটিউডটা 0। তো দরকার কি আমার? যদি ম্যাগনিটিউড 0 হয় এমন ভেক্টরকে আমার জানার দরকার কি? নাল ভেক্টরের রিপ্রেজেন্টেশন হচ্ছে যার ইনিশিয়াল এবং ফাইনাল পয়েন্টটা একই। অর্থাৎ নাল ভেক্টর কোনো বস্তুর প্রাথমিক এবং অন্তিম অবস্থানের যে কোইন্সিডেন্ট একই জায়গায় যে অবস্থান সেটাকে সূচিত করে। এরপরে আমরা বলব একরেখীয় ভেক্টর। একরেখীয় ভেক্টর একরেখীয় ভেক্টর ইংরেজিতে বলা হয় কোলিনিয়ার ভেক্টর। সেটা কি না? একই সরল রেখায় অবস্থিত একাধিক ভেক্টর, ধরো এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, একদম জুড়ে থাকতে হবে তা কোনো কথা না, এটা বি ভেক্টর, সি ভেক্টর, তো যে কোনো তিনটে ভেক্টর এ বি সি যারা একই সরলরেখার উপর অবস্থিত, তখন আমরা এ বি এবং সি ভেক্টর তিনটিকে বলবো এক রেখীয় ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর। তাহলে এনি ভেক্টরস have different magnitudes or same magnitudes but তাদেরকে একই রেখায় অবস্থান করতে হবে। they must be lying in a same line। তখন আমরা সেই ভেক্টর তিনগুলিকে বলবো এক রেখীয় ভেক্টর। এরপরে আমরা আসবো একতলীয় ভেক্টর। একতলীয় ভেক্টর ইংরেজিতে বলা হয় কোপ্লেনার ভেক্টর। কোপ্লেনার ভেক্টর একটা তলে অবস্থিত, যেমন ধরো এই বোর্ডটা একটা তল, এই তলে অবস্থিত বিভিন্ন যে ভেক্টর, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, এটা ডি ভেক্টর, একই তলে অবস্থিত ডিফারেন্ট ভেক্টরসকে আমরা বলবো একতলীয় ভেক্টর আর কোলিনিয়ার ভেক্টর। তাদের মান যা খুশি হোক, তাদের ডাইরেকশন যা খুশি হোক, কিন্তু তাদেরকে একটা তলে থাকতে হবে, তখন আমরা বলবো যে ওই ভেক্টরগুলো একতলীয় ভেক্টর। যেমন আমরা যদি সরণ দেখি, ধরো একটা মাঠের মধ্যে অনেক লোক দৌড়াচ্ছে, তা সেই প্রত্যেকটি লোকের ক্ষেত্রে যে সরণ সেটা আমরা ওই তলের মধ্যেই পাবো। তবে সেক্ষেত্রে সরণ ওই প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে সরণ ভেক্টরগুলি হবে কোপ্লেনার ভেক্টর और একতলীয় ভেক্টর। এরপরে আমরা আসবো ভেক্টরের ম্যাথমেটিক্যাল অপারেশন। প্রথমে আমরা আসবো ভেক্টর যোগ। ভেক্টর যোগ অর্থাৎ এডিশন অফ টু ভেক্টরস।
ধরো এ আর বি যে কোনো দুটো ভেক্টর, এ আর বি যে কোনো দুটো ভেক্টর, তাদেরকে যদি যোগ করি তাহলে আমরা আরেকটি ভেক্টর পাবো সি। তাহলে এ আর বি যে কোনো দুটো ভেক্টর, তাদেরকে যদি যোগ করি তাহলে আমরা আরেকটি ভেক্টর পাবো। কথাটার মানে কি না, দুটো ভেক্টরের যোগফলও একটি ভেক্টরকে সূচিত করবে। এখন দুটো ভেক্টরের ক্ষেত্রে আমি এ ভেক্টরের সঙ্গে বি ভেক্টর যোগ করলাম, তাতে যা রেজাল্টটা পাবো, আমরা যদি বি ভেক্টরের সঙ্গে এ ভেক্টর যোগ করি তাহলে আমরা একই রেজাল্ট পাবো। এই ধরনের নিয়মকে বলা হয় বিনিময় নিয়ম, ইংরেজিতে বলা হয় কমিউটেটিভ রুল। কমিউটেটিভ রুল, বিনিময় নিয়ম, অর্থাৎ ভেক্টরের যোগ বিনিময় সূত্র মেনে চলে। আবার যে কোনো তিনটে ভেক্টর এ বি আর সি, আমি প্রথমে বিসিকে আগে যোগ করলাম, তার সঙ্গে এ যোগ করলাম, যা রেজাল্ট পাবো, আমি যদি আগে এ বিকে যোগ করি তার সঙ্গে সি যোগ করি তাহলেও কিন্তু আমি একই রেজাল্ট পাবো। এমনি আমরা সাধারণ যে যোগ দেখি সেই যোগেও এই ধরনের নিয়মগুলো মেনে চলে। এই ধরনের যে নিয়ম, এটাকে বলা হয় সংযোগ নিয়ম, ইংরেজিতে বলা হয় অ্যাসোসিয়েটিভ রুল। সংযোগ, associative property or associative rule. That means vector addition follows the commutative rules, also follows the associative rules. এবারে আমরা ভেক্টর যোগের সূত্র জানব। ভেক্টরের যোগের আমরা তিনটে সূত্র পড়ব। এক, ভেক্টর যোগের সূত্র, এক্ষেত্রে আমরা তিনটে সূত্র পড়বো। এক, ত্রিভুজ সূত্র, ত্রিভুজ সূত্র। দুই, সামান্তরিক সূত্র। তিন, বহুভুজ সূত্র। তো প্রথমে আমরা আসবো ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, ত্রিভুজ সূত্র। প্রথমে আমরা স্টেটমেন্টে আসি। একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত যে কোনো দুটি বাহু দুটি ভেক্টরকে মান ও অভিমুখে সূচিত করলে, মান ও অভিমুখে সূচিত করলে বিপরীত ক্রমে
গৃহীত অন্তিম তৃতীয় বাহুটি উক্ত ভেক্টর দুটির যোগফলকে মান ও দিকে সূচিত করে, যোগফলকে সূচিত করে। একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত যে কোনো দুটি বাহু দুটি ভেক্টরকে মান ও অভিমুখে সূচিত করলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি উক্ত ভেক্টর দুটির যোগফলকে সূচিত করবে। এই হচ্ছে আমার ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। এখন আমরা যদি এই বিবৃতিটিকে ব্যাখ্যা করি, একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটো বাহু, বলছি এটা একটা বাহু, এটা একটা বাহু, দুটো বাহু পরপর ক্রমানুসারে, মানে একটা শেষ আর একটা শুরু, তারা দুটো ভেক্টরকে মানে ওদিকে সূচিত করছে। ধরছি এটা এ ভেক্টরকে সূচিত করছে, এটা বি ভেক্টরকে সূচিত করছে। তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু, বিপরীত ক্রম মানে দুটো স্টার্টিং পয়েন্ট বা দুটো এন্ডিং পয়েন্ট সেম, কারণ এটা বিপরীত ক্রম, এর শুরু এখানে, এখানে শেষ, এখানে শেষ হয়েছে, বি এখানে শুরু হয়েছে, তার মানে এ আর বি হচ্ছে ক্রমানুসারে পরপর, কিন্তু এই সি ভেক্টরটা বিপরীত ক্রমে গৃহীত, তখন সি ভেক্টরটা এদের লব্ধি বা যোগফলকে প্রকাশ করবে। অর্থাৎ সি ভেক্টর ইকুয়াল টু আমরা বলতে পারবো এ ভেক্টর যোগ বি ভেক্টর। এই হচ্ছে ত্রিভুজ সূত্র। একটা ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত যে কোনো দুটো বাহু, সেটা হচ্ছে আমি ধরে নিচ্ছি যে ক্যাপিটাল এ বি একটা বাহু আর বি সি আর একটা বাহু, যারা ক্রমানুসারে বেরিয়েছে এবং দুটো ভেক্টর স্মল এ স্মল বি কে মানে ও দিকে সূচিত করছে। আর বিপরীত ক্রমে গৃহীত এসি বাহুটা যারা, যেটা সি ভেক্টর দ্বারা সূচিত হয়েছে, সেটা এদের লব্ধি বা যোগফলকে প্রকাশ করছে। এই হচ্ছে আমাদের ত্রিভুজ সূত্র। এখন এই সূত্রটাকে আমরা ব্যাখ্যা করব এবং এখান থেকে লব্ধির রাশিমালা তৈরি করব। ধরি এ ভেক্টর আর বি ভেক্টর এদের মধ্যবর্তী যে কোণ সেটা হচ্ছে আলফা, আমি বিটাকে এই দিকে লিখছি, এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা, এবং লব্ধি ভেক্টর আর এ ভেক্টরের মধ্যে কোণটা থিটা। এখন সি বিন্দু থেকে আমি এ বি এর বর্ধিতাংশের উপর একটা লম্ব অঙ্কন করছি, যেটা ধরি ডি বিন্দুতে স্পর্শ করেছে বা ছেদ করেছে। এখন চিত্রানুযায়ী ত্রিভুজ এ সি ডি হইতে, এসিডি হইতে আমি লিখতে পারি এসিটা অতিভুজ, তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু ভূমি এডি স্কোয়ার যোগ লম্ব সিডি স্কোয়ার। এখন কয়েকটা জিনিস আমি ধরে নিচ্ছি। চিত্রানুযায়ী আমাদের এ বি ভেক্টর সমান স্মল এ ভেক্টর, ধরি এ বি ভেক্টরের মান সমান স্মল এ। সিমিলারলি বিসি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর, বিসি ভেক্টরের মান সমান স্মল বি, এবং এসি ভেক্টর সমান সি ভেক্টর, এসি ভেক্টরের মান
এখন সি। তাহলে চিত্রানুযায়ী আমরা এ সি ডি ত্রিভুজটা থেকে পেলাম এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। আবার এডি স্কোয়ার, এডি মানে আমার এবি প্লাস বিডি তার স্কোয়ার যোগ সিডি স্কোয়ার। এবারে আমরা এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ভেঙে দেব। তাহলে এ বি স্কোয়ার প্লাস এখান থেকে আমরা পাচ্ছি বিডি স্কোয়ার আর টু এ বি বিডি, এ বি বিডি প্লাস বিডি স্কোয়ার প্লাস অফ সিডি স্কোয়ার। এই দুটোকে নিয়ে যদি দেখো তাহলে বিডি স্কোয়ার সিডি স্কোয়ার, এই ছোট্ট ত্রিভুজটার বিডি স্কোয়ার সিডি স্কোয়ার মানে বিসি স্কোয়ার। এই ট্রায়াঙ্গেলটার থেকে আমরা যদি দেখি তাহলে বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার মানে বিসি স্কোয়ার। তাহলে এই দুটোর জায়গায় আমি লিখতে পারি বিসি স্কোয়ার। সো এবি স্কোয়ার, এই দুটোর জায়গায় লিখছি বিসি স্কোয়ার প্লাস 2 ইন্টু, এটাকে একটু অ্যাডজাস্ট করছি, এবি ইন্টু বিসি লিখছি, এবি ইন্টু বিসি, তাহলে ইন্টু বিডি বাই বিসি। তাহলে এই বিসি বিসি কেটে গেল, আগের লাইনটাই পড়ে রইল। এবারে আমরা মানগুলো বসাবো। এসি মানে কি, এসি স্কোয়ার মানে এসির মানে স্কোয়ার, তাহলে সেটা হচ্ছে সি স্কোয়ার সমান এবি মানে এ স্কোয়ার যোগ বিসি মানে বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি। এবার এইখানটা লক্ষ্য করো, বিডি বাই বিসি, এই ছোট্ট ত্রিভুজটার ক্ষেত্রে যদি বলি বিডি বাই বিসি, তাহলে এটা আমার আলফা কোণ, বিডি হচ্ছে লম্ব, সরি বিডি হচ্ছে ভূমি আর বিসি হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ মানে কস থিটা, এখানে আলফা আছে, সো কস আলফা। তাহলে আমার লব্ধি ভেক্টরের মান সি যদি হয় তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। তাহলে আমরা যে ভ্যালুটা পেলাম, সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos alpha, or C equal to a square plus b square plus 2ab cos alpha whole to the power half। এই হচ্ছে আমার লব্ধি ভেক্টরের মানের রাশিমালা। এখন এই সমীকরণ অনুযায়ী যদি আলফাটা 0 হয়, যদি আলফা ইকুয়াল টু 0 হয়, মানে এ ভেক্টরটাও এরকম বি ভেক্টরটাও এরকম, অর্থাৎ এ ভেক্টর বি ভেক্টরটা একই লাইনে অবস্থিত যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমার cos আলফা ইকুয়াল টু হবে 1, দেন সি ইকুয়াল টু হবে অনলি এ যোগ বি, অর্থাৎ দুটো ভেক্টরের মানের যোগফলটাই হবে লব্ধি ভেক্টরের মান। অর্থাৎ এখান থেকে যে ইনফরমেশনটা পেলাম, যদি দুটো একরেখীয় ভেক্টর হয় তাহলে তাদের মানের যোগফলটাই হবে লব্ধি ভেক্টরের মান। আবার যদি আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি, তার মানে এটা এ ভেক্টর, তার সঙ্গে লম্বভাবে রয়েছে বি ভেক্টর, এটা এ ভেক্টর এটা বি ভেক্টর, দেন cos আলফা ইকুয়াল টু 0, সেক্ষেত্রে সি ইকুয়াল টু দাঁড়াবে √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার।
এই হচ্ছে হবে আমাদের লব্ধি ভেক্টরের মানের রাশিমালা ইন কেস অফ পারপেন্ডিকুলার ভেক্টরস। দুটো ভেক্টর যদি পারপেন্ডিকুলার হয় অর্থাৎ পরস্পরের উপর লম্ব হয়, তাহলে তাদের ক্ষেত্রে যোগের যে রাশিমালা অর্থাৎ লব্ধি ভেক্টরের রাশিমালা সি ইকুয়াল টু হবে রুট তাদের বর্গের মানের যোগফলের বর্গমূল। আর যদি 180 ডিগ্রি হয় অর্থাৎ একটা ভেক্টর আর একটা ভেক্টরের বিপরীত দিকে রয়েছে, অর্থাৎ আলফা ইকুয়াল টু যদি আমার 180 ডিগ্রি হয়, সেক্ষেত্রে কস 180 ইকুয়াল টু -1, অর্থাৎ একটা ভেক্টর এদিকে তো অন্য ভেক্টরটা বিপরীত দিকে। এটা যদি এ ভেক্টর হয় তবে এটা বি ভেক্টর, তাহলে সেক্ষেত্রে সি ইকুয়াল টু হবে ভেক্টর দুটির জাস্ট বিয়োগফল, অর্থাৎ বড়টা থেকে ছোটটার বিয়োগ করে দিলে আমরা লব্ধি ভেক্টরের মান পেয়ে যাব। তাহলে আমরা ত্রিভুজ সূত্রের সাহায্যে ভেক্টরের যোগ জানলাম এবং সেক্ষেত্রে যে লব্ধি ভেক্টর বা যোগ করার পর যে ভেক্টরটা আমরা পাবো তার রাশিমালা কি হবে সেটা জানলাম, এবং স্পেশাল কেসে তাদের মানগুলো কি হবে সেগুলো আমরা বের করলাম। তাহলে আমরা ভেক্টরটার মান বের করলাম, অর্থাৎ দুটো ভেক্টরের যোগ করলে যে মানটা হবে সে মানটা বের করলাম। এরপরে আমরা আসবো ডাইরেকশন, অর্থাৎ লব্ধি ভেক্টরের অভিমুখ। লব্ধি ভেক্টরের অভিমুখ কি হবে সেটা আমরা বের করব। এখন আমরা যদি এসি ভেক্টরটার সঙ্গে এ ভেক্টরটার মধ্যবর্তী কোণ এই থিটার মানটা বের করে ফেলতে পারি, তাহলে আমরা বলে দেব যে এ ভেক্টরটার সঙ্গে এত কোণ করে আছে, অর্থাৎ অভিমুখটা আমাদের ওখানেই নির্দেশ করা হয়ে গেল। অর্থাৎ আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে দ্য ভ্যালু অফ থিটা। এখন ত্রিভুজ এ সি ডি হইতে আমরা যদি ট্যান থিটা ক্যালকুলেট করি, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি অর্থাৎ সিডি বাই এডি, আর সিডি বাই এডিটাকে আমরা লিখতে পারি এবি প্লাস বিডি। এবার আমরা একটু অ্যাডজাস্ট করব, সেম আগেরটাই যেমন করলাম। সিডিকে আমি লিখছি বিসি ইন্টু সিডি বাই বিসি, বিসি ইন্টু সিডি বাই বিসি। তাহলে বিসি বিসি কেটে গেল, সিডিটা পড়ে গেল, আর এবিটা যেমন আছে থাক, প্লাস এটা লিখছি বিসি ইন্টু বিডি বাই বিসি, বিডি বাই বিসি। এবারে আমরা মানটাকে বসাবো, এটা বি। এবারে আমরা এর মান বসাবো। আমরা যদি মান বসাই, আমরা আগে যেমন মানগুলো ধরেছিলাম সেম ধরবো। এইটা এখানে দিচ্ছি একটু, তাহলে বিসি মানে ছিল আমার বি, সো বি ট্যান থিটা ইকুয়াল টু আমার দাঁড়াচ্ছে বিসি মানে বি। সিডি বাই বিসি মানে, সিডি মানে লম্ব, বিসি মানে অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে সাইন আলফা। তো সাইন আলফা ডিভাইডেড বাই এবি মানে এ প্লাস বিসি মানে বি cos আলফা। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু বি সাইন আলফা বাই এ প্লাস বি cos আলফা। তাহলে আমাদের কাছে যদি আলফা জানা থাকে তাহলে এবং বি এর মান জানা থাকে, তাহলে আমরা বসিয়ে দিলে লব্ধি ভেক্টর কতটা কোণ করে থাকবে এ ভেক্টরের সঙ্গে সেটা আমরা বের করে ফেলতে পারবো এই সমীকরণ অনুযায়ী। তা আমরা যে তিনটে কেস দেখেছিলাম সেক্ষেত্রে এই লব্ধি ভেক্টরের অভিমুখ কি কি হতে পারে সেটা আমরা একটু দেখে নিই। প্রথমে আমরা ধরেছিলাম আলফা যখন 0, আলফা 0 হলে সাইন আলফা 0 cos আলফা 1, সেক্ষেত্রে ওপরে পার্টটা থাকছে না, ট্যান আলফা 0 সরি ট্যান থিটা তখন আমার হবে ট্যান থিটা ইকুয়াল টু 0 হয়ে যাবে, থিটা ইকুয়াল টু 0। অর্থাৎ লব্ধি ভেক্টরটার অভিমুখ ওই ভেক্টরটার দিকেই হবে। অর্থাৎ দুটো ভেক্টর যদি পরস্পর একই লাইনে থাকে তাদের যোগফলটাও ওই লাইন বরাবরই সূচিত হবে। 2 নম্বর যে কেসটা আমরা দেখলাম, যখন আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি,
অর্থাৎ এ ভেক্টরের সঙ্গে বি ভেক্টর যখন লম্ব, তখন আমার এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0, তাহলে তখন tan থিটা ইকুয়াল টু হয়ে যাবে b/a, or থিটা ইকুয়াল টু tan ইনভার্স, পুরো অঙ্কে ইনভার্স অপারেটর পড়বে, tan ইনভার্স b/a। আর যখন 180 ডিগ্রি, দেন এগেন এটা 0, তার মানে এগেন আমার tan থিটাটা 0 হবে, অর্থাৎ 180 ডিগ্রি করলেও আমার ওই কোলিনিয়ারই হবে। আজকে আমরা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র পর্যন্ত জানলাম। আমরা নেক্সট ক্লাসে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র এবং বহুভুজ সূত্র আলোচনা করে আমরা আবার ফার্দার আলোচনা করব।